আমরা অলরেডি সিপিইউ শিডিউলিং বলতে কি বোঝায়, সিপিইউ শিডিউলিং কেন করা হয়, কোন কোন কন্ডিশনের এগেনস্টে আমাকে শিডিউলিং করতে হয়, কত ধরনের শিডিউলিং হয়, বা কোনো একটা পার্টিকুলার শিডিউলিং অ্যালগরিদমকে এফিশিয়েন্ট কিনা ডিটারমাইন করতে গেলে কোন কোন ক্রাইটেরিয়ার এগেনস্টে সেই অ্যালগরিদমটাকে ইভালুয়েট করতে হয়, এই আলোচনাটা করেছি। আমরা এখন নন প্রিএমপ্টিভ শিডিউলিং নিয়ে কথা বলতে চাইছি, যেখানে আমাদের অবজেক্টিভ হবে যে সমস্ত নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদমসগুলো রয়েছে সেই নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদমসগুলোর প্রিন্সিপাল অফ অপারেশনটা শিখে নেওয়া, সেই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে কিভাবে 2 or more নাম্বার অফ প্রসেসেসের শিডিউলিং করা যায় সেটা একটু অ্যানালিটিক্যালি দেখা, এবং করেসপন্ডিংলি কোনো একটা পার্টিকুলার শিডিউলিং অ্যালগরিদমের অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেস গুলোকে একটু পর্যালোচনা করা। কেমন? দিস ইজ বেসিক্যালি হোয়াট উই আর ট্রাইং টু ডু। তো আমরা ফার্স্ট যেখান থেকে শুরু করতে চাই সেটা একটু বলি। আমরা প্রথম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে আমরা প্রথম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চাইছি। এটা কোন ধরনের প্রিন্সিপালের ওপর বেস করে এর অপারেশনটা করে, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা বলবো প্রথম যে প্রসেসটা রেডি কিউতে এসেছে সেই প্রসেসটাকেই সবার প্রথম সিলেক্ট করা হবে এবং প্রসেসরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। The process that has been arrived in the ready queue for the first time will be selected first and submitted to the processor, irrespective of the amount of time the process requires the CPU. কতক্ষণের জন্য প্রসেসটার সিপিইউ কে দরকার পড়ছে ফর ইটস এক্সিকিউশন, এটাকে কোনো রকম ভাবে আমরা গুরুত্ব দেব না। আমরা শুধুমাত্রই যে প্রসেসটা আগে এসেছে সেই প্রসেসটাকে সবার প্রথম সিলেক্ট করব ফ্রম দ্য রেডি কিউ এবং সেটাকে প্রসেসরের কাছে সাবমিট করব। শুধু তাই নয়, এর সঙ্গে আমরা আরো একটা কথা বলবো যে একবার যদি একটা প্রসেস প্রসেসরের কাছে সাবমিটেড হয়ে যায় তাহলে যতক্ষণ না পর্যন্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত প্রসেসটা কোনো একটা আইও অপারেশন করার জন্য প্রসেসরকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে ততক্ষণ প্রসেসর ওই প্রসেসের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। কেমন? সেই কারণেই কিন্তু আমরা এটাকে নন প্রিএমপ্টিভ শিডিউলিং বলে রেফার করছি। আ প্রসেস ক্যানট বি প্রিএমপ্টেড আন্ডার এনি কন্ডিশন, রাইট? কোনো একটা প্রসেস কখন প্রসেসরকে ছাড়বে, যখন আইদার সেই প্রসেসটা কমপ্লিট করে যাবে অথবা যখন প্রসেসটার কোনো একটা আইও ইন্টারাপ্ট হবে, মানে আইও অপারেশন করার জন্য প্রসেসরকে ছেড়ে দেবে। কেমন? এবার আমরা যাতে এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং মেকানিজমটাকে একটু সহজে বুঝতে পারি তার জন্য একটা টিপিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনাটা করতে চাইছি, যেখানে আমরা বলছি যে আমার কাছে সে তিনখানা প্রসেস আছে P1, P2 অ্যান্ড P3। আমরা ক্লেম করছি যে আমার কাছে তিনখানা প্রসেস আছে P1, P2 অ্যান্ড P3। কেমন? আমরা শুধু এই তিনটে প্রসেস পেয়েছি এরকম নয়, রাদার আমরা এই তিনটে প্রসেসের সিপিইউ বার্স্ট টাইমটাও ধরো জেনে ফেলেছি, রাইট? আমাকে বলে দেওয়া হয়েছে যে P1 requires processor or the CPU for 24 milliseconds, P2 requires the processor for 3 milliseconds, P3 requires the processor for another 3 milliseconds. কেমন? আমরা এই P1, P2, P3 এর এক্সিকিউশন কিভাবে করব এটা বোঝার জন্য প্রথমে একটা অ্যাজাম্পশন করে নিতে চাইছি যে
যে অর্ডারে প্রসেসগুলো রেডি কিউতে ঢুকেছে সেটা হলো P1 followed by P2 followed by P3. So typically speaking, রেডি কিউয়ের ফ্রন্টে মেবি P1 টা রয়েছে, রেডি কিউটার রেয়ারে মেবি P3 টা রয়েছে। কেমন? সেক্ষেত্রে তাহলে শিডিউলার ন্যাচারালি ফার্স্ট আসা প্রসেস P1 কে সিলেক্ট করবে ফ্রম রেডি কিউ এবং সেটাকে সাবমিট করে দেবে টু দ্য প্রসেসর। যে মুহূর্তে আমরা যে মুহূর্তে প্রসেসরের কাছে প্রসেসটাকে সাবমিট করলাম সেই মুহূর্তটাকে বোঝাবার জন্য এই মুহূর্তটাকে 0th ইনস্ট্যান্স অফ টাইম বলে রেফার করব। কেমন? যাতে এই 0th ইনস্ট্যান্স অফ টাইমের রেসপেক্টে কোনো একটা প্রসেস কখন শেষ হলো বা পরবর্তী প্রসেস কখন শুরু হলো এই পুরোটাকে আমরা একটা হরাইজন্টাল বার ডায়াগ্রাম বা হরাইজন্টাল ব্লক বার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে বার ডায়াগ্রামটাকে টিপিক্যালি আমরা ন্যাট চার্ট বলে রেফার করি। কেমন? তো ন্যাট চার্টটা আমার এখানে অলরেডি ড্র করা আছে, স্টিল আমি একটু ন্যাট চার্ট ড্রয়িং প্রিন্সিপালটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করি। ন্যাট চার্ট ড্রয়িং প্রিন্সিপালটা আমি তোমাদের একটু দেখাবার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি যে আমরা আবারও বলছি আমরা ধরে নিচ্ছি যে আমরা 0th ইনস্ট্যান্স অফ টাইমে আমরা ধরে নিচ্ছি যে আমরা 0th ইনস্ট্যান্স অফ টাইমে 0th ইনস্ট্যান্স অফ টাইমে P1 কে সাবমিট করলাম ফর এক্সিকিউশন। যেমন P1 কে আমরা সাবমিট করলাম ফর এক্সিকিউশন। এবার যেহেতু এটা নন প্রিএমটিভ শিডিউলিং সেজন্য P1 যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ ও প্রসেসরকে ছাড়বে না। P1 এর সিপিইউ বার্স্ট টাইম যদি 24 মিলিসেকেন্ডস হয়, যে মুহূর্তটাই ওকে প্রসেসরের কাছে সাবমিট করেছি সেটা যদি 0th ইনস্ট্যান্স অফ টাইম হয় তাহলে 24th ইউনিট অফ টাইমের মাথায় P1 টা কমপ্লিট হবে এবং P1 টা প্রসেসরকে ছেড়ে দেবে। এইবার এতক্ষণ ধরে মানে এই 24 মিলিসেকেন্ডস অফ টাইমের জন্য 24 মিলিসেকেন্ডস অফ টাইমের জন্য P2 and P3 was waiting there in the ready queue. তো যেহেতু P2 টা সবার প্রথম এসেছে between P2 and P3, আমরা P2 টাকে এবার তাহলে সাবমিট করব ফর এক্সিকিউশন টু দ্য প্রসেসর। ওর সিপিইউ রিকোয়ারমেন্ট যদি 3 মিলিসেকেন্ড হয়, ও যদি 24th ইউনিট অফ টাইমে প্রসেসরটা সবার প্রথম পায় তাহলে 27th ইউনিট অফ টাইমের মাথায় ওর কমপ্লিশন হয়ে যাবে এবং ও প্রসেসরকে ছেড়ে বেরিয়ে চলে যাবে। আমরা তাহলে 27th ইউনিট অফ টাইমে গিয়ে লাস্ট প্রসেস ইন মাই রেডি কিউ দ্যাট ইজ P3 কে সাবমিট করব টু দ্য প্রসেসর। তার সিপিইউ রিকোয়ারমেন্ট যদি এগেন 3 মিলিসেকেন্ডস হয় তাহলে 27th ইউনিট অফ টাইমে সাবমিটেড হওয়ার জন্য 30th ইউনিট অফ টাইমে ওটা কমপ্লিট হয়ে যায়। কেমন? এই ন্যাট চার্টটা বা এই হরাইজন্টাল বার ডায়াগ্রামটা আঁকার অ্যাডভান্টেজ হচ্ছে কোনো একটা প্রসেস কখন প্রসেসর পেল আর কখন প্রসেসরকে ছেড়ে দিল এটা আমরা সিম্পলি ওর বাঁদিকের ব্লকে থাকা টাইম এবং ডান দিকের ব্লকে থাকা টাইমটা দেখলেই রেসপেক্টিভলি বুঝে ফেলতে পারবো এবং অ্যাকর্ডিংলি সেটা আমাদের তাহলে পরবর্তীকালে টার্ন অ্যারাউন্ড টাইম এবং মেবি ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে সাহায্য করবে। এবার আমরা ভেবে দেখো টার্ন অ্যারাউন্ড টাইম যদি ক্যালকুলেট করতে চাই, আমরা যদি টার্ন অ্যারাউন্ড টাইম এটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এটাকে দুটো জিনিসের ডিফারেন্স বলে রেফার করব। কি কি? কোনো একটা প্রসেস কখন কমপ্লিট হচ্ছে, কোনো একটা প্রসেস কখন কমপ্লিট হচ্ছে এবং কোনো একটা প্রসেস কখন অ্যারাইভ করেছিল। আমি ঠিক বললাম তো? কোনো একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বলতে আমরা দুটো টাইমের ডিফারেন্সকে রেফার করব। ফার্স্ট ওয়ান ইজ কমপ্লিশন টাইম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যারাইভাল টাইম ইন দ্য রেডি কিউ। তাহলে আমাকে যদি P1 বলে প্রসেসটার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে বলা হয়
আমরা চেক করে দেখো ওই ন্যাট চার্ট থেকেই ক্লেম করতে পারবো যে দ্য কমপ্লিশন টাইম ফর দ্য প্রসেস P1 is 24th unit of time. So the completion time for P1 will be 24. যেহেতু সবকটা প্রসেসই আমার কাছে রেডি কিউতেই ছিল, সেজন্য ওদের অ্যারাইভাল টাইমটাকে আমরা 0th ইনস্ট্যান্স অফ টাইম বা 0 বলে ধরে নেব। যদি ধরে নিই তাহলে P1 বলে প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমটা 24 বেরোবে। সিমিলারলি আমরা যদি P2 বলে প্রসেসটার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? 27th ইউনিট অফ টাইমে P2 বলে প্রসেসটা চেক করে দেখো কমপ্লিট হয়েছিল। যেহেতু অ্যাজ সাচ কোনো ইনফরমেশন দেওয়া নেই এবং আমরা এই অ্যাজাম্পশনটা করে নিয়েছি যে অল দ্য প্রসেসেস আর দেয়ার ইন দ্য রেডি কিউ, সেজন্য এই P2রও অ্যারাইভাল টাইমটাকে আমরা 0 ধরবো এবং সেটা যদি ধরি তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইমটা 27 বেরোবে। সিমিলার লজিকে চেক করে দেখো P3 এর কমপ্লিশন হয়েছে 30th ইউনিট অফ টাইমে, P3 রেডি কিউতে অ্যারাইভ করেছে 0th ইউনিট অফ টাইমে। এদের দুজনের ডিফারেন্স নিলেই P3 টার্ন অ্যারাউন্ড টাইমটা তাহলে 30 পাওয়া যাবে। তাহলে আমাকে যদি সিস্টেমের পারফরমেন্সটা কেমন এটা বোঝার জন্য সবকটা প্রসেস অ্যান অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কিরকম এই প্রশ্ন করা হয়, তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাকে বার করতে হবে এবং সেই টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা বার করে ফেলতে পারলেই সেটাকে কাজে লাগিয়ে আমরা তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। কেমন? এবং চেক করে দেখো এক্ষেত্রে তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা আমার ধারণা বোধহয় 81 গোছের কিছু একটা আসবে। অ্যাকর্ডিংলি তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা 81 divided by 3, since there are 3 processes, 27 milliseconds পাওয়া যায়। এটা কি বোঝাতে পারলাম এই অবধি? ক্লিয়ার তো? এবার টার্ন অ্যারাউন্ড টাইমটা বার করে ফেললাম, ইটস প্রিটি মাচ ফাইন। আমাকে এবার প্রশ্ন করা হলো যে তুমি প্রসেসগুলোর ওয়েটিং টাইম ক্যালকুলেট করো, যে তারা অন অ্যান অ্যাভারেজ কতক্ষণ কি অপেক্ষা করছে বার করো। আমরা ওয়েটিং টাইমের জন্য ডেফিনিশনে কি বলেছিলাম? কোনো একটা প্রসেসের ওয়েটিং টাইম পেতে গেলে সেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম এবং তার সিপিইউ বার্স্ট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং সিপিইউ বার্স্ট টাইম, এদের দুজনের আমাকে ডিফারেন্স নিতে হবে। তাহলে আমরা যদি প্রসেস P1 এর জন্য ওয়েটিং টাইম ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে দ্য টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1 is 24, the CPU burst time for the process is 24, therefore the waiting time for the process P1 is 0। এবং এটা বোঝাটা খুব সহজ, চেক করে দেখো যে আমরা কিন্তু P1 বলে প্রসেসটাকেই 0th ইনস্ট্যান্স অফ টাইমে প্রসেসরের কাছে সাবমিট করে দিয়েছিলাম। তার মানে রেডি কিউতে P1 বলে প্রসেসটাকে কিন্তু একদমই অপেক্ষা করতে হয়নি এবং সেজন্য ওর টার্ন অ্যারাউন্ড টাইমটা ওর ওয়েটিং টাইমটা 0 পাওয়া গেছে। সেম জিনিস আমরা তাহলে যদি P2-র জন্য বার করার চেষ্টা করি, সেটা আমরা লজিক্যালিও খুব সহজেই বুঝতে পারবো যে যতক্ষণ ধরে P1 প্রসেসরটাকে আটকে রেখে দিয়েছে ততক্ষণ P2-কে অপেক্ষা করতে হচ্ছে। যদি তাই হয় তাহলে P2-র ওয়েটিং টাইমটা হবে 24, which can be obtained from the NAT chart itself। সেটা না করে আমরা কি করলাম? আমরা বললাম টার্ন অ্যারাউন্ড টাইম ফর দ্য প্রসেস P2 is 27, CPU burst time for the process P2 is 3 milliseconds। এদের দুজনের যদি ডিফারেন্স নেওয়া যায় তাহলে চেক করে দেখো ন্যাট চার্ট থেকে আমরা যে পেয়েছিলাম যে P2-র ওয়েটিং টাইম 24 milliseconds, এক্স্যাক্টলি সেই রেজাল্টটাই পাওয়া যাবে। সিমিলার লজিকে আমরা যদি
P3 এর জন্য সিমিলার লজিকে আমরা যদি P3 এর জন্য ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা P3 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখে নেব এবং সেটার থেকে তার সিপিইউ বার্স্ট টাইমের আমরা ডিফারেন্স ক্যালকুলেট করব। যদি করি সেখান থেকে আমরা যদি ওর সিপিইউ বার্স্ট টাইমের ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে ওর ওয়েটিং টাইমটা 27 মিলিসেকেন্ডস পাওয়া যাবে, which is even trivially understandable from the net chart itself. কেমন? এবার প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইম যদি আমার জানা হয়ে যায়, তাহলে অন অ্যান অ্যাভারেজ এই সিস্টেমটায় কোনো একটা প্রসেসকে প্রসেসর পেতে গেলে কতটা অপেক্ষা করতে হয় সেটাও আমরা বার করতে পারবো। এবং সেটা বার করার জন্য আমরা তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করব। কিভাবে করব? টোটাল ওয়েটিং টাইম ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ প্রসেসেস অ্যাভেলেবল উইথ মি, এটা যদি বার করা যায় তাহলেই অ্যাভারেজ ওয়েটিং টাইম পাওয়া যাবে। অ্যান্ড দ্যাট উইল বি, চেক করে দেখো, দ্য সাম অফ দ্য ওয়েটিং টাইমস ইজ 51, number of processes is 3, so the average waiting time is 51 divided by 3, that is 17 milliseconds. Clear? আমি যা বললাম একটু মিলিয়ে দেখে নিতে পারো। The turnaround time for P1, P2 and P3 respectively are 24, 27 and 30 milliseconds. Waiting time 0, 24 and 27 milliseconds respectively, যেখান থেকে আমরা অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম পেলাম 27, অ্যাভারেজ ওয়েটিং টাইম পেলাম 17 মিলিসেকেন্ডস। এই আলোচনাটা করার সময় আমরা একটা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম যে প্রসেসগুলোকে আমরা P1 ফলোড বাই P2 ফলোড বাই P3 এই অর্ডারে সাবমিট করছি ফর এক্সিকিউশন টু দ্য প্রসেসর। আমাকে কেউ প্রশ্ন করলো যে সবকটা প্রসেস যদি রেডি কিউতেই থেকে থাকে আর এরা যদি একসাথেই এসেছে বলে তোমার মনে হয়ে থেকে থাকে, তাহলে এদের অর্ডার অফ এক্সিকিউশনটাকে পাল্টে দিলে সিস্টেমের পারফরমেন্সের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা সেটা তুমি একটু চেক করে দেখো। তো আমরা চেক করতে গিয়ে কি করলাম? আমরা বললাম যে আমরা অর্ডার অফ এক্সিকিউশনটাকে একটু পাল্টে দেবো। তো সেই অর্ডার অফ এক্সিকিউশনটা কিরকম হবে? P2 দেন P3 দেন P1। প্রথমে আমরা P2 কে এক্সিকিউট করব, তারপরে P3 কে এক্সিকিউট করব, তারপরে P1 কে এক্সিকিউট করব। স্বাভাবিকভাবেই আমরা যদি P2 কে সবার প্রথম সাবমিট করি ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন, তাহলে যখন ও সাবমিটেড হলো সেটাকে আমরা 0th ইনস্ট্যান্স অফ টাইম বলে ধরে নেব। ওর সিপিইউ বার্স্ট টাইম যদি 3 মিলিসেকেন্ডস হয়ে থেকে থাকে, তাহলে 0th মিলিসেকেন্ডস থেকে শুরু করে বা 0th ইনস্ট্যান্স অফ টাইম থেকে শুরু করে 3 নম্বর টাইম ইনস্ট্যান্সে গিয়ে P2টার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। এই সময় পর্যন্ত তাহলে P3 অপেক্ষা করবে, P1 অপেক্ষা করবে। আমরা P3 কে প্রসেসরটাকে অ্যালট করব। 3 নম্বর টাইম ইনস্ট্যান্সে যদি P3 প্রসেসর পায়, তাহলে 6th টাইম ইনস্ট্যান্সে গিয়ে ও প্রসেসরটাকে ছেড়ে দেবে, কারণ ওর সিপিইউ বার্স্ট টাইম ছিল 3 মিলিসেকেন্ড। সেক্ষেত্রে তাহলে P1 বলে প্রসেসটাকে 6 ইউনিট অফ টাইম পর্যন্ত বা 6th ইউনিট অফ টাইম পর্যন্ত ওয়েট করতে হবে ইন দ্য রেডি কিউ, এবং 6th ইউনিট অফ টাইমে যদি ও প্রসেসর পায় তাহলে ও তার এক্সিকিউশনটা এনশিওর করবে। যেহেতু ওর সিপিইউ বার্স্ট টাইম 24 মিলিসেকেন্ডস এবং যেহেতু ও 6th ইউনিট অফ টাইমে সাবমিটেড হচ্ছে, সেজন্য 38 ইউনিট অফ টাইমে ও কমপ্লিট হয়ে যাবে। চেক করে দেখো, কেউ যদি প্রশ্ন করে P1, P2, P3 এই সবকটা প্রসেস কোন টাইম ইনস্ট্যান্সে গিয়ে কমপ্লিট হলো, আমরা কিন্তু দুটো সিনারিওতেই বলবো যে এই প্রসেসগুলো 30th টাইম ইনস্ট্যান্সে গিয়ে কমপ্লিট হয়। কাজে এটাতে কোথাও কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা তাহলে কোথায়? আমরা আবার যদি
P1, P2 এবং P3 এদের টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে শুরু করি, সেইখানে ডিফারেন্সটা হবে। দেখা যাক কিরকম। আমরা যদি P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে চাই, তাহলে আমরা কি বলবো? টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? কমপ্লিশন টাইম অফ দ্য প্রসেস মাইনাস দ্য অ্যারাইভাল টাইম অফ দ্য প্রসেস। তাহলে ডেফিনেটলি P1 এর চেক করে দেখো, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 30 আসবে। 30 এর টাইম ইউনিটে ওটা শেষ হয়েছে, ওটা অ্যারাইভ করেছিল 0 এর টাইম ইনস্ট্যান্সে। সো 30 minus 0 will be 30, which will be the turnaround time for P1. P2 এবং P3 এর জন্য যদি কাজটা করি, চেক করে দেখবো যে P2 শেষ হয়েছে 3 নম্বর ইউনিট অফ টাইমে, ওর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তাহলে 3 minus 0 এটা হচ্ছে ওর টার্ন অ্যারাউন্ড টাইম। P3 শেষ হয়েছে 6 ইউনিট অফ টাইমে, ওর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তাহলে 6 minus 0 দ্যাট ইজ 6 হচ্ছে P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আমরা যদি এখানে ঠিক আগের বারের মতন করে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করার চেষ্টা করি, আমরা তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা 39 পাবো, 30 + 3 + 6, আর সেটাকে যদি আমরা নাম্বার অফ প্রসেসেস দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা 13 আসবে। সিমিলার লজিকে আমরা যদি ওয়েটিং টাইমগুলো ক্যালকুলেট করি, তাহলে চেক করে দেখো, ওয়েটিং টাইমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস দ্য সিপিইউ বার্স্ট টাইম ফর আ প্রসেস। তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 30 হয়, সিপিইউ বার্স্ট টাইম যদি 24 হয়, এদের দুজনের ডিফারেন্স মিলে P1 এর ওয়েটিং টাইমটা আমরা 6 পাবো। P1 এর ওয়েটিং টাইমটা আমরা 6 পাবো। P2 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম যদি 3 হয়, সিপিইউ বার্স্ট টাইম যদি 3 হয়, তাহলে ওর ওয়েটিং টাইমটা আমরা 0 পাবো, which is eventually validated from the NAT chart itself. P3 এর ক্ষেত্রে ওর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 6 হয়, P3 এর সিপিইউ বার্স্ট টাইম যদি 3 হয়, তাহলে এদের দুজনের ডিফারেন্স মিলে P3 এর ওয়েটিং টাইমটাও আমরা 3 পাবো। এবং সারপ্রাইজিংলি আমরা যদি এই তিনটে প্রসেসের টোটাল ওয়েটিং টাইম অ্যান্ড দেয়ার আফটার অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করি, তাহলে চেক করে দেখো সেটা রেসপেক্টিভলি 9 এবং 3 মিলি সেকেন্ডস করে করে আসবে। তাহলে একটা জিনিস কি এখান থেকে অবজার্ভ করা যাচ্ছে, যে আমরা কোন অর্ডারে প্রসেসগুলোকে এক্সিকিউট করছি এটার উপর নির্ভর করে সিস্টেমের পারফরমেন্স ভ্যারি করে যাচ্ছে ইন টার্মস অফ অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অফ দ্য প্রসেসেস অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম অফ দ্য প্রসেসেস। চেক করে দেখো, আগের মেকানিজমে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম ছিল 17 মিলি সেকেন্ড এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ছিল 27 মিলি সেকেন্ড। সেখান থেকে জাস্ট বাই চেঞ্জিং দ্য অর্ডার অফ এক্সিকিউশন অফ দ্য প্রসেসেস আমরা ওয়েটিং টাইমটাকে 3-এ নামিয়ে আনলাম এবং টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমরা 13 মিলি সেকেন্ডসে নামিয়ে আনলাম। যদিও পরে আমরা এটা আলোচনা করব এক্ষুনি, যে এই যে আমরা একটা ছোট প্রসেসকে সিপিইউ বার্স্ট টাইমের রেসপেক্টে একটা ছোট প্রসেসকে কোনো একটা বেশি সিপিইউ বার্স্ট টাইম ওলা প্রসেসের আগেই প্রসেসরের কাছে পাঠিয়ে দিচ্ছি, এটাকেও আমরা এক ধরনের শিডিউলিং মেকানিজম বা অ্যালগরিদম বলে রেফার করব, যার নাম হবে শর্টেস্ট জব ফার্স্ট। কেমন? কিন্তু সেই শর্টেস্ট জব ফার্স্টে যাওয়ার আগে আমাকে ধরো কেউ প্রশ্ন করলো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই অ্যালগরিদমটা তুমি আমাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝাও। কেমন? আমরা তাতে কি বললাম? আমরা অ্যাডভান্টেজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটাতে এসে বললাম যে ইট ইজ ভেরি মাচ ইজি টু ইমপ্লিমেন্ট। এর থেকে সোজা ইমপ্লিমেন্টেশন অন্য কোনো শিডিউলিং অ্যালগরিদমের নেই। মোরওভার আমরা ক্লেম করলাম যে যেহেতু এটা ইজি টু ইমপ্লিমেন্ট, সেজন্য এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে
আমরা যে রেডি কিউটা নিয়ে কাজ করছি, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা যে রেডি কিউটা নিয়ে কাজ করছি, সেই রেডি কিউটা সিম্পলি একটা ফিফো কিউ বা নর্মাল কিউ হলেই যথেষ্ট। যেমন whereas আমাকে যদি কেউ ডিসঅ্যাডভান্টেজে যেতে বলে, তাহলে আমরা কনভয় এফেক্ট বলে একটা সমস্যার কথা রেফার করি। আমি কনভয় এফেক্ট খুব সহজে একটু ব্রিফ করার চেষ্টা করি, তারপর না হয় ফর্মাল ডেফিনিশনটায় যাবো। তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনবে, কিন্তু নইলে বোঝাতে পারবো। ধরো আমার কাছে 4টে প্রসেস আছে, P1, P2, P3, P4। কেমন? এই প্রসেসগুলো সম্পর্কে আমাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হলো। আমাকে বলা হলো যে P1 ইজ আ সিপিইউ বাউন্ড প্রসেস। তার মানে কি, P1 এর সিপিইউ কে দিয়ে এক্সিকিউট করতে হবে এরকম ইনস্ট্রাকশনের সংখ্যাটা অনেক বেশি। whereas এই যে P2, P3 বা P4 এরা সবাই হচ্ছে আইও বাউন্ড প্রসেস। তার মানে এদের অল্প সময়ের জন্য প্রসেসরকে দরকার পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা কোনো না কোনো আইও ডিভাইসকে কাজে লাগিয়ে এদের এক্সিকিউশনটা এনশিওর করে। কেমন? এবার একটু ভালো করে শুনবে। আমি অর্ডার অফ এক্সিকিউশন অফ দ্য প্রসেসেস বললাম, P1 followed by P2 followed by P3 followed by P4। কেমন? আমি সবার প্রথমে P1 কে এক্সিকিউট করব, তারপরে P2 কে এক্সিকিউট করব, দেন P3 কে এক্সিকিউট করব, দেন P4 কে এক্সিকিউট করব। এবার আমাকে তোমরা একটু ভেবে বলো, P1 এর সিপিইউ বার্স্ট টাইম বলা হলো 100 মিলি সেকেন্ডস, P2 এর সিপিইউ বার্স্ট টাইম বলা হলো 2 মিলি সেকেন্ডস, P3 এর সিপিইউ বার্স্ট টাইম বলা হলো 4 মিলি সেকেন্ডস, P4 এর সিপিইউ বার্স্ট টাইম বলা হলো 6 মিলি সেকেন্ডস। রাইট? আমাকে কেউ যদি প্রশ্ন করে P2 এর ওয়েটিং টাইম কত, আমরা তাহলে ডেফিনেটলি বলবো 100 মিলি সেকেন্ডস, যতক্ষণ ধরে P1 চলছে ততক্ষণ। যদি কেউ বলে P3 এর ওয়েটিং টাইম কত, আমরা বলবো 102 মিলি সেকেন্ডস। যদি কেউ বলে P4 এর ওয়েটিং টাইম কত, আমরা বলবো 106 মিলি সেকেন্ডস। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে যতক্ষণ ধরে P1 প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হচ্ছে, ভেবে দেখো ততক্ষণের জন্য আইও ডিভাইসেস গুলো আইডল বসে আছে, কারণ কোনো আইও বাউন্ড প্রসেস তাদের কাছে আসছেই না। বুঝতে পারছি? যতক্ষণের জন্য P1 এক্সিকিউটেড হচ্ছে বাই দ্য হেল্প অফ দ্য প্রসেসর, ততক্ষণের জন্য সমস্ত আইও বাউন্ড প্রসেসগুলো যেহেতু P1 এর পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টু গেট দ্য প্রসেসর, সেজন্য সমস্ত আইও ডিভাইসেস গুলো আইডল বসে আছে। এবার কি হবে? কোনো না কোনো একদিন ডেফিনেটলি P1 শেষ হবে, এবং P1 শেষ হয়ে যাওয়ার পরেই এই আইও বাউন্ড প্রসেসগুলো হু করে ভেবে দেখো প্রসেসরের কাছে সাবমিটেড হবে, একটুখানি সময়ের জন্য প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হবে, এবং এক্সিকিউটেড হওয়ার পরেই তারা আইও অপারেশন করতে চলে যাবে। এবার যতক্ষণ ধরে তারা আইও অপারেশন করবে, ততক্ষণ সারপ্রাইজিংলি আবার প্রসেসরটা আইডল বসে আছে। আমি কি বোঝাতে পারছি সমস্যাটা? একটা ভীষণ বড় সিপিইউ বাউন্ড প্রসেস প্রথমেই যদি প্রসেসরের কাছে পৌঁছে যায়, এবং তারপরে যদি অনেকগুলো আইও বাউন্ড প্রসেস সামহাও লাইন দিয়ে অপেক্ষা করে, তাহলে যতক্ষণ ধরে ওই সিপিইউ বাউন্ড প্রসেস প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হবে, ততক্ষণের জন্য সমস্ত আইও ডিভাইসেস গুলো কিন্তু ওয়েট করে থাকবে, টিপিক্যালি আইডল থাকবে। কেমন? আবার যখন ওই সিপিইউ বাউন্ড প্রসেসটা শেষ হয়ে যাবে এবং আইও বাউন্ড প্রসেসগুলো প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হবে, ভেবে দেখো তারা একটুখানি সময়ের জন্য এক্সিকিউটেড হবে, আইও অপারেশন করতে চলে যাবে। কেমন? এবার আমি জাস্ট বোঝার জন্য এখানে আরেকটা অ্যানালজি আনছি, একটু চেক করে দেখবে। ধরো P1 এর আইও অপারেশন করার জন্য সময় লাগে 5 মিলি সেকেন্ড, যেখানে P2 আইও অপারেশন করতে সময় লাগে 100 মিলি সেকেন্ড, P3 এর 112 মিলি সেকেন্ড, P4 এর হয়তো সে 60 মিলি সেকেন্ড। কি অসুবিধা হবে বুঝতে পারছো কি?
কি অসুবিধা হবে বুঝতে পারছো? P1 বলে প্রসেসটা তার 100 মিলি সেকেন্ডের জন্য সিপিইউ বার্স্ট কমপ্লিট করে ফেলার পর যখন আইও করতে গেল, তখন প্রসেসরটা খালি হলো বলে আমরা P2টাকে পাঠালাম। P2'র কাছে মাত্র দুটো প্রসেসর বাউন্ড বা সিপিইউ বাউন্ড ইনস্ট্রাকশন ছিল, তারা এক্সিকিউটেড হলো এবং আইওর কাছে চলে গেল। তখন P3 প্রসেসরের কাছে সাবমিটেড হলো। চারটে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে গিয়ে ওয়েটিং স্টেটে এবার দাঁড়িয়ে গেল যে আইও ডিভাইস খালি হোক, আমি আইও করব। এই সময়টার জন্য চেক করে দেখো প্রসেসর ইজ এগেইনস্ট ইটারনাল। সো এই যে সাইকেলটার কথা আমরা বলছি, যে প্রসেসর আইডল বসে থাকছে বা আইও ডিভাইসেস গুলো আইডল বসে থাকছে, এইটাকে আমরা বলছি কনভয় এফেক্ট। এবং এটা কেন ঘটছে? কারণ একটা বড় সিপিইউ বাউন্ড প্রসেসের পরে অনেকগুলো ছোট ছোট আইও বাউন্ড প্রসেসকে আমি রেডি কিউতে এনকিউ করে দিয়েছিলাম বলে। তাহলে এটাকে যদি রিজলভ করতে হয় আমাকে কি করতে হতো? এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে আমরা যে পদ্ধতিতে প্রসেসগুলোর সিলেকশন করেছিলাম, মানে সিপিইউ বাউন্ড প্রসেস এবং আইও বাউন্ড প্রসেসের যে সিলেকশনটা আমরা করেছিলাম, সেই সিলেকশনটা প্রপারলি হয়নি। আমরা এর আগেই আলোচনা করেছি যে it has to be a good mix of CPU bound and IO bound processes. আমার যদি একটা গুড মিক্সচার অফ সিপিইউ বাউন্ড অ্যান্ড আইও বাউন্ড প্রসেসেস না থাকে, আমার কাছে যতগুলো প্রসেস রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ প্রসেস যদি আইও বাউন্ড হয় বা বেশিরভাগ প্রসেস যদি সিপিইউ বাউন্ড হয়, তাহলে রেসপেক্টিভলি হয় সিপিইউটা আইডল বসে থাকবে, নয় আইও ডিভাইসেস গুলো আইডল বসে থাকবে, কেমন, যেটাকে আমরা কনভয় এফেক্ট বলবো। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য যে লোকটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করার কথা ছিল, সে হচ্ছে লং টার্ম শিডিউলার। মানে যে লোকটা নিউ স্টেট থেকে রেডি স্টেটে প্রসেসগুলোকে নিয়ে এসেছে, ভেবে দেখো সেই কিন্তু রেসপন্সিবল এই ডিসিশনটা নেওয়ার জন্য যে হুইচ প্রসেস হ্যাজ টু বি সাবমিটেড নেক্সট। সো দ্য লং টার্ম শিডিউলার must submit a good mix of CPU bound and IO bound instructions, CPU bound and IO bound processes, in order to avoid convoy effect. Clear? তাহলে আমরা কনভয় এফেক্টের ফর্মাল ডেসক্রিপশনে এসে কি বলবো? আমরা বলবো যখন একটা সিপিইউ ইন্টেন্সিভ প্রসেস আমার কাছে থাকবে, যার অনেকক্ষণের জন্য সিপিইউ এর প্রয়োজন, এবং তারপরে যখন অনেকগুলো আইও ইন্টেন্সিভ প্রসেসেস রেডি কিউতে ওয়েট করে থাকবে, তখন কি হবে? তখন যতক্ষণ ধরে ওই সিপিইউ ইন্টেন্সিভ প্রসেসটা এক্সিকিউটেড হচ্ছে, ততক্ষণ আইও ডিভাইসেস আর সিটিং আইডল, কারণ ওর কাছে কোনো আইও ইন্টেন্সিভ প্রসেস যায়নি। আবার যখন পরবর্তীকালে ওই আইও ইন্টেন্সিভ প্রসেসগুলো খুব অল্প সময়ের জন্য প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হয়ে আইও অপারেশন করতে চলে যাবে, তখন আবার সিপিইউটা উইল বি সিটিং আইডল। এই প্রবলেমটাকে আমরা বললাম কনভয় এফেক্ট, এবং এটাকে রিজলভ করাটা একমাত্র লং টার্ম শিডিউলারের হাতে আছে বলে রেফার করলাম। কারণ আমরা বললাম লং টার্ম শিডিউলার ইজ দ্য শিডিউলার who is responsible for creating a perfect mix of CPU bound and IO bound processes. কেমন? তাহলে আমরা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে পয়েন্ট আউট করার চেষ্টা করি, তাহলে এই কনভয় এফেক্টটা আমাকে একটু লিখতে হবে বা বলতে হবে। নেক্সট আমরা তাহলে শর্টেস্ট জব ফার্স্ট এর ফর্মাল ডেসক্রিপশনে যাব, এবং আমরা শর্টেস্ট জব ফার্স্ট এর ফর্মাল ডেসক্রিপশনে এসে বলবো যে এখানে যে প্রিন্সিপালের ওপর বেস করে আমরা প্রসেসগুলোকে এক্সিকিউট করি, সেই প্রিন্সিপালটা বলছে the process with the least CPU burst will be selected first and executed first.
যে প্রসেসটার সিপিইউ বার্স্ট টাইম সবচাইতে কম সেই প্রসেসটাকে আমরা সবার প্রথম সিলেক্ট করব এবং প্রসেসরের দ্বারা এক্সিকিউট করে দেব। এখানে দুরকম ধরনের শর্টেস্ট জব ফার্স্ট বা এসজেএফ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আমরা আলোচনা করতে পারি, যার একটা হচ্ছে নন প্রিএমটিভ এসজেএফ, মানে কি একবার একটা প্রসেস যদি প্রসেসরের কাছে সাবমিটেড হয়ে যায় তাহলে যতক্ষণ না পর্যন্ত সেই প্রসেসের সিপিইউ বার্স্ট শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ওই প্রসেসটাকে প্রসেসরের কাছ থেকে বার করে আনা যাবে না। whereas আরেকটা ভেরিয়েন্টকে আমরা বললাম প্রিএমটিভ এসজেএফ, যেখানে আমরা বলছি যে তুমি ইনিশিয়ালি একটা প্রসেসকে, একটা যে কোনো প্রসেস যেটা তোমার কাছে রেডি কিউতে অ্যাভেলেবল ছিল সেই প্রসেসটাকে হয়তো সিপিইউ এর কাছে পাঠিয়ে দিয়েছো, ইরেসপেক্টিভ অফ ইটস সিপিইউ বার্স্ট টাইম, বাট যে মুহূর্তে তোমার কাছে একটা রিলেটিভলি ছোট সিপিইউ বার্স্টের কোনো প্রসেস রেডি কিউতে অ্যারাইভ করবে, তোমাকে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের রিমেনিং যে সিপিইউ বার্স্ট তার সাথে অ্যারাইভড প্রসেসের সিপিইউ বার্স্টের কম্প্যারিজন করতে হবে। যদি দেখা যায় যে প্রসেসটা রেডি কিউতে এলো তার সিপিইউ বার্স্ট অলরেডি যে লোকটা এক্সিকিউটেড হচ্ছে তার যতটা সিপিইউ বার্স্ট বাকি আছে তার থেকেও কম, তাহলে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটাকে আমরা প্রিএম্প্ট করে দেব এবং নিউলি অ্যারাইভড প্রসেসটাকে আমরা সিপিইউতে তুলে দেব। এই যে আমরা কোনো একটা প্রসেসের অ্যারাইভাল ইন দ্য রেডি কিউতে হওয়ার সাথে সাথে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের রিমেনিং সিপিইউ বার্স্ট এর সাথে নিউলি অ্যারাইভড প্রসেসের সিপিইউ বার্স্টের কম্প্যারিজন করে শিডিউলিং ডিসিশনটা নিচ্ছি, এটাকেই আমরা বলছি প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট বা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদম। কেমন? আমরা পরে এটা দেখাবো, মানে ম্যাথামেটিক্যালি আমরা এটা প্রুফ করে দেখাবো, যেটা আমরা খানিকটা ইনফ্যাক্ট একটু আগেই হয়তো দেখেছি। ভেবে দেখো, আমরা একটু আগে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের এক্সাম্পলটায় ছিলাম সেটাতে আমরা দেখছিলাম যে আমরা যদি P1 P2 P3 এই অর্ডারেই প্রসেসগুলো এসেছে বলে এই অর্ডারেই ওদেরকে প্রসেসরের কাছে পাঠিয়ে দিই, তাহলে ওদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম যা হবে তার তুলনায় আমরা যদি রিলেটিভলি ছোট সিপিইউ বার্স্টের প্রসেসকে প্রসেসরের কাছে আগে পাঠাই, বড়টাকে পরে পাঠাই, তাহলে ডেফিনেটলি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং অ্যাভারেজ ওয়েটিং টাইমটা অনেক কম হবে। এই জায়গা থেকে আমরা বলছি, বা পরে এটা ইভেন আমরা প্রুফ করেও দেখাবো, যে অ্যামং অল দ্য CPU scheduling algorithms, it could be shown that this shortest job first scheduling algorithm provides optimal result. Optimal result মানে কি? মানে মিনিমাম অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম দেয় এই অ্যালগরিদমটা এবং মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম প্রোভাইড করে এই অ্যালগরিদমটা। কেমন? যদিও সেটাতে আবার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেস থাকবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে দেখে নেওয়া যাক। আমি একটা এক্সাম্পলে যাই। আমি একই প্রবলেম আমি একবার নন প্রিএমটিভ এসজেএফ এবং প্রিএমটিভ এসজেএফ দিয়ে ডেমনস্ট্রেট করব। একই প্রবলেম আমি একবার নন প্রিএমটিভ এসজেএফ এবং একবার প্রিএমটিভ এসজেএফ দিয়ে ডেমনস্ট্রেট করব। আমি তোমাদের সবাইকেই এটা রিকোয়েস্ট করব যে এই প্রবলেমটাকে এসজেএফ, বি ইট নন প্রিএমটিভ অর বি ইট প্রিএমটিভ, দিয়ে সলভ করার আগে একবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়ে, নন প্রিএমটিভ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়ে যদি সলভ করে রেখে দাও তাহলে কম্প্যারিজনটা করতে সুবিধে হবে। কেমন? সেটা অবভিয়াসলি আমার এখানে আমি করিনি আর। এবার দেখে না, তো আমরা
শর্টেস্ট জব ফার্স্টের দুটো ভেরিয়েশন নিয়ে কথা বলবো বললাম, একটা হচ্ছে নন প্রিএমটিভ এসজেভ, একটা হচ্ছে প্রিএমটিভ এসজেভ। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে কোনো একটা প্রবলেমকে নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ এসজেভ দিয়ে যদি সলভ করতে হয় তাহলে ডেফিনেটলি সেটা একই প্রবলেমকে করে দেখা বেটার। তাহলে এর মধ্যে আবার কোনটা বেটার বা কোনটা বেটার নয় এই কম্প্যারিজনটা করতে আমার একটু সুবিধে হয়। আমি এখানে একটু মেথডোলজিটা বোঝাবার চেষ্টা করি। চেক করে দেখো, P1 এর অ্যারাইভাল টাইম যদি 0 দেওয়া থেকে থাকে তাহলে বুঝতে হবে যে ওটা রেডি কিউতেই বসে আছে। কোনো একটা প্রসেসের অ্যারাইভাল টাইম 0 কথাটার মানে হচ্ছে ইট ইজ অলরেডি দেয়ার ইন দ্য রেডি। কেমন? তা আমার P1 এর যদি অ্যারাইভাল টাইম 0 হয়, P2 এর অ্যারাইভাল টাইম যদি 2 হয়, তাহলে এটা খুব পরিষ্কার যে আমি যখন শিডিউলিং করাটা শুরু করলাম তখন রেডি কিউতে P1 ছাড়া আর অন্য কোনো প্রসেস নেই, রাইট? তো সেজন্য আমরা সবার প্রথম P1টাকে সাবমিট করে দিলাম, অ্যান্ড সিন্স ইট ইজ নন প্রিএমটিভ ইন নেচার, সেজন্য ইরেসপেক্টিভ অফ ইটস সিপিইউ বার্স্ট ওটা সাবমিটেড হয়ে গেল। এবং যেহেতু নন প্রিএমটিভ সেজন্য ও বলল যে এরপরে আমার যতক্ষণ না কমপ্লিশন হচ্ছে বা আমি যতক্ষণ না প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অন্য যেই আসুক যাই আসুক আমি প্রসেসর ছাড়বো, রাইট? তাহলে চেক করে দেখো, সেভেন্থ ইউনিট অফ টাইমে P1টা কমপ্লিট হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু বাই দ্যাট টাইম 2 নম্বর ইউনিট অফ টাইমের মাথায় তোমার কাছে P2 ঢুকে পড়েছে ইন দ্য রেডি কিউ। ফোর্থ ইউনিট অফ টাইমের মাথায় তোমার কাছে অলরেডি P3 ঢুকে পড়েছে ইন দ্য রেডি কিউ, এবং ফিফথ ইউনিট অফ টাইমের মাথায় তোমার কাছে অলরেডি P4 ঢুকে পড়েছে ইন দ্য রেডি কিউ। স্টিল তুমি কিন্তু P1 কে থামিয়ে ওদের কোনো কিছু কম্প্যারিজন বা ইত্যাদি করতে পারোনি, কারণ তুমি নন প্রিএমটিভ মেকানিজমে কাজটা করছো। তাহলে যখন P1 এর কমপ্লিশন হলো তখন আমার কাছে যদি অলরেডি P2, P3 এবং P4 এসে গিয়ে থেকে থাকে, আমরা চেক করে দেখলাম যে এদের যে সিপিইউ বার্স্ট তার মধ্যে কোনটা ছোট। আমরা P3 সিপিইউ বার্স্টটাই সবচাইতে ছোট পেলাম, সেজন্য P3টাকে আমরা সাবমিট করে দিলাম ফর এক্সিকিউশন। তাহলে সেভেন্থ ইউনিট অফ টাইমে যদি ও সাবমিটেড হয়, ওর সিপিইউ বার্স্ট টাইম যদি 1 মিলি সেকেন্ড হয়, তাহলে 8 ইউনিট অফ টাইমের মাথায় ও প্রসেসরটাকে ছেড়ে দিল। 8 ইউনিট অফ টাইমের মাথায় ও তাহলে প্রসেসরটাকে ছেড়ে দিল। কেমন? আমরা তাহলে 8 ইউনিট অফ টাইমের মাথায় চেক করে দেখো, যারা এখানে আনশেডেড অবস্থায় পড়ে রয়েছে, দ্যাট ইজ P2 অ্যান্ড P4, এদের মধ্যে এবার কোন লোকটাকে পাঠাবো এই ডিসিশনটা নিতে চেষ্টা করলাম। এখানে আমরা বললাম শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে যদি এরকম দুটো প্রসেস পাওয়া যায় যাদের সিপিইউ বার্স্ট টাইম সেম, আমরা এই টাই সিচুয়েশনটাকে ব্রেক করার জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ্লাই করব। কেমন? তাহলে আমরা P2 সিপিইউ বার্স্ট দেখলাম 4, P4 এর সিপিইউ বার্স্ট টাইম দেখলাম 4, সেজন্য আমরা এদের দুজনের মধ্যে যে লোকটা প্রথমে এসেছে সেই লোকটাকে সিলেক্ট করলাম। তাহলে কাকে সিলেক্ট করব? ডেফিনেটলি P2 কে। তাহলে 8 ইউনিট অফ টাইমের মাথায় যদি P2 সাবমিটেড হয়, ও 12th ইউনিট অফ টাইম পর্যন্ত প্রসেসরকে দিয়ে এক্সিকিউশন এনশিওর করবে, এবং তখন যদি P4 সাবমিটেড হয় তাহলে 16th ইউনিট অফ টাইমের মাথায় গিয়ে P4টা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার তো? এই ব্যাপারটা ক্লিয়ার তো সবার? এই অবধি ক্লিয়ার তো? বেশ। এবার তাহলে আমাকে কি বার করতে হবে? টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম ফর অল দ্য প্রসেসেস। চেক করে দেখো, P1 এর যদি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বার করার চেষ্টা করি, তাহলে আমরা P1 এর কমপ্লিশন টাইম পাবো 7। কেমন? আমরা P1 এর অ্যারাইভাল টাইম যদি 0 পাই, তাহলে P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইমটা দাঁড়াবে 7 minus 0, দ্যাট ইজ 7। কেমন? সিমিলারলি চেক করে দেখো, P2 র কমপ্লিশন টাইম যদি 12 হয়, P2 র অ্যারাইভাল টাইম যদি 2 হয়, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইমটা 12 minus 2, দ্যাট ইজ হবে 10। সিমিলারলি P3 এর কমপ্লিশন টাইম যদি 8
ইউনিট হয়, ওর অ্যারাইভাল টাইম যদি 4 হয়, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে 8 - 4, দ্যাট ইজ 4। সিমিলারলি আমরা P4 এর কমপ্লিশন টাইম যদি 16 পাই, অ্যারাইভাল টাইম যদি 5 পাই, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পাবো 16 - 5, দ্যাট ইজ 11। তাহলে প্রত্যেকটা প্রসেসের যদি টার্ন অ্যারাউন্ড টাইমটা আমার জানা হয়ে থেকে থাকে, তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম আমি 32 পাবো। চারখানা প্রসেস আছে বলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম তাহলে 8 মিলি সেকেন্ড পাওয়া যাবে। এইবার যদি আমরা ওয়েটিং টাইমে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি পাবো? ওয়েটিং টাইমের ক্যালকুলেশনে আমরা বলেছিলাম যে কোনো একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি তার সিপিইউ বার্স্ট টাইমটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে এই ওয়েটিং টাইমটা পেয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে আমরা P1 এর ওয়েটিং টাইম পাবো 7 - 7, দ্যাট ইজ 0। P2 র জন্য আমরা ওয়েটিং টাইমটা তাহলে পাবো 10 - 4, দ্যাট ইজ 6। P3 এর জন্য আমরা তাহলে ওয়েটিং টাইম পাবো 4 - 1, দ্যাট ইজ 3। আর P4 এর জন্য আমরা তাহলে ওয়েটিং টাইম পাবো 11 - 4, এটা অ্যাকচুয়ালি ভুল হলো সামহাও, 11 - 4, দ্যাট ইজ 7। এটা 7 হওয়া উচিত ছিল, আই টাইপড ইট রংলি। কেমন? ওটা 7 - 5 লিখেছি, অ্যাকচুয়ালি ওটা 7 - 4 হতে হতো। এনিওয়ে 7। তো সেক্ষেত্রে আমরা তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম ওই 3.75 এর থেকে একটু বেশি, মেবি ক্লোজ টু 4 বা 4 পয়েন্ট কিছু একটা এরকম বুঝে পাবো। আমরা এটা খুব সহজেই অবজার্ভ করতে পারি যে এই সেম কাজ আমি যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়ে করতাম, তাহলে আমার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম সেটা ডেফিনেটলি শর্টেস্ট জব ফার্স্ট নন প্রিএমটিভ এর থেকে বেশি হতো। এবার এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আমরা এই যে নন প্রিএমটিভ এসজেএফ করছি, এটার একটা খুব সহজ ডিসঅ্যাডভান্টেজ আমার চোখে পড়ছে এই যে আমি যতক্ষণ ধরে P1 বলে প্রসেসটাকে এক্সিকিউট করলাম, যেহেতু এটা নন প্রিএমটিভ, আমি চেক করে দেখলাম যে বাই দ্য টাইম P1 ইজ গেটিং কমপ্লিটেড অলরেডি আমার কাছে রেডি কিউতে ওর থেকেও ছোট ছোট সিপিইউ বার্স্টের প্রসেস কিন্তু এসে গেছে। তাহলে এই যে আমরা একটা কোনো প্রসেস শুরুতেই সাবমিটেড হয়ে গেছে বলে নিউলি অ্যারাইভড প্রসেসে সিপিইউ বার্স্ট ছোট হওয়া সত্ত্বেও তাদেরকে ইগনোর করছি এবং কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসকেই কন্টিনিউ করছি, এইখান থেকে যে প্রবলেমটা আমি ফেস করছি, এটাকে রিজলভ করার জন্য আমরা প্রিএমটিভ এসজেএফ এ গেলাম। কেমন? এটা কোথায় ডিফার করলো? ভেরি সিম্পল। কোনো একটা প্রসেস যদি রেডি কিউতে অ্যারাইভ করে, তাহলে যে লোকটাকে তুমি চালাচ্ছ সেই লোকটাকে তোমাকে থামাতে হবে, থামিয়ে দেখতে হবে যে সেই লোকটার আরো যতটা সিপিইউ বার্স্ট বাকি রয়ে গেল সেটা আর নতুন যে রেডি কিউতে অ্যারাইভ করলো তার সিপিইউ বার্স্ট এর মধ্যে কোনটা কম। যদি নিউলি অ্যারাইভ প্রসেসের সিপিইউ বার্স্ট কম হয়, তাহলে আমরা একেই প্রসেসর পাইয়ে দেবো। whereas যদি সেটা না হয়, তাহলে আমরা কারেন্টলি যে প্রসেসটাকে এক্সিকিউট করছিলাম সেটার এক্সিকিউশনকে কন্টিনিউ করব। রাইট? তাহলে এখানে একটু চেক করে দেখো, P1 সাবমিটেড হয়েছে 0th ইউনিট অফ টাইমে। 2 সেকেন্ডের মাথায় P2 যেহেতু রেডি কিউতে অ্যারাইভ করলো, সেজন্য আমরা P1টাকে থামালাম। P1টাকে যখন আমরা থামালাম, ভেবে দেখো অলরেডি ও 2 সেকেন্ডের জন্য এক্সিকিউটেড হয়ে গেছে। যদি ওর সিপিইউ বার্স্ট টাইম 7 হয়ে থেকে থাকে, তাহলে ওর আরো 5 মিলি সেকেন্ডের জন্য কিন্তু প্রসেসরকে দরকার। রাইট? তাহলে আমরা চেক করে দেখলাম যে যখন P2 অ্যারাইভ করেছে, P2 র সিপিইউ বার্স্ট হচ্ছে 4, P1 এর রিমেনিং সিপিইউ বার্স্ট হচ্ছে 5, যাদের মধ্যে P2 র সিপিইউ বার্স্টটা কম পাওয়া গেল। সেজন্য P1টাকে প্রিএম্প্ট করে আমরা P2 কে প্রসেসর পাইয়ে দিলাম। কতক্ষণ তাহলে P2 চললো?
যতক্ষণ না পর্যন্ত নতুন একটা প্রসেস অ্যারাইভ করছে ততক্ষণ। নতুন প্রসেস অ্যারাইভ করলো 4th ইউনিট অফ টাইম করে মাথায়, ততক্ষণে পিটুর যদি 2 সেকেন্ডের জন্য এক্সিকিউশন হয়ে গিয়ে থেকে থাকে, তাহলে ওর রিমেনিং সিপিইউ বার্স্ট 2 হয়ে দাঁড়ালো। এবার আমার কাছে যদি এখন P3 অ্যারাইভ করে থেকে থাকে, চেক করে দেখো P3 এর সিপিইউ বার্স্ট হচ্ছে 1, P2 রিমেনিং বার্স্ট হচ্ছে 2, P1 এর রিমেনিং বার্স্ট হচ্ছে 5, P1 এর রিমেনিং বার্স্ট হচ্ছে 5। তাহলে 1, 2 আর 5 এদের মধ্যে আমরা 1 এই সিপিইউ বার্স্টটা সবথেকে ছোট পেলাম বলে আমরা P3টাকে সিপিইউ কে পাইয়ে দিলাম। P3 যদি 1 সেকেন্ডের জন্য প্রসেসরকে দরকার পড়ে বা 5th ইউনিট অফ টাইমের মাথায় যদি P4 অ্যারাইভ করে, তাহলে আমরা 5th ইউনিট অফ টাইমে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম P3 অলরেডি টার্মিনেট করে গেছে। তাহলে এখন আমার কাছে কারা কারা রয়েছে? আমার কাছে এখন P4 রয়েছে যার বার্স্ট টাইম হচ্ছে 4, P1 রয়েছে যেটাকে থামিয়ে রাখা হয়েছিল, মনে করে দেখো, যার রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে 5, এবং P2 রয়েছে যার রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে 2। তাহলে আমরা 4, 2 আর 5 এর মধ্যে কোনটাকে সিলেক্ট করলাম? ডেফিনেটলি যে লোকটার বার্স্ট টাইম 2 সেই লোকটাকে। সেজন্য P2টা এক্সিকিউশন শুরু করলো। আর অন্য কোনো প্রসেস এখন কারেন্টলি রেডি কিউতে আসছে না বলে P2 যতক্ষণ না পর্যন্ত টার্মিনেট করে যাচ্ছে আমরা এটা কন্টিনিউ করলাম। তাহলে P2 2 সেকেন্ড বাকি ছিল। 5th ইউনিট অফ টাইমের মাথায় P2 আবার প্রসেসর পেয়েছিল, ওর যে বাকি 2 সেকেন্ড ছিল সেটা কমপ্লিট করে ফেলে 7th ইউনিট অফ টাইমের মাথায় ও প্রসেসরটাকে ছেড়ে দিল। কেমন? তখন আমার কাছে শুধু P1 এবং P4 এই দুটো প্রসেস পড়ে রইল। P4 এর বার্স্ট টাইম হচ্ছে 4, P1 এর বার্স্ট টাইম হচ্ছে 5। তাই আমরা P4টাকে এন্টারটেন করলাম। 7th ইউনিট অফ টাইমের মাথায় যদি P4 সাবমিটেড হয়, ওর বার্স্ট সিপিইউ বার্স্ট যদি 4 হয়, তাহলে 11th ইউনিট অফ টাইমে গিয়ে P4টা শেষ হয়ে গেল। তখন আমরা তাহলে P1টাকে সাবমিট করলাম এবং P1 16th ইউনিট অফ টাইম পর্যন্ত ওর রিমেনিং 5 সিপিইউ বার্স্টকে কমপ্লিট করে ফেলল। আমি কি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা? নেটচার্টটা কি ক্লিয়ার হলো ভাই? এইবার আমাকে যদি কেউ টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে বলে, কি করে বার করব? ভেরি সিম্পল। কোনো একটা প্রসেস কখন শেষ হচ্ছে সেটা নেটচার্ট থেকে দেখে নেব, কখন অ্যারাইভ করেছে সেটা দেখে নেব, এদের দুজনের ডিফারেন্স বার করবো, রাইট? তাহলে P1 শেষ হয়েছে দেখো 16th ইউনিট অফ টাইম, তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 16, অ্যারাইভাল টাইম ওয়াজ 0, সো দ্য টার্নারাউন্ড টাইম ফর P1 ইজ 16। P2 শেষ হয়েছে কিন্তু 7 নম্বর ইউনিট অফ টাইমে গিয়ে, কেমন? তাহলে ওর টার্নারাউন্ড টাইম হবে 7, অ্যারাইভাল টাইম হবে 2, আমরা তাহলে ওর টার্নারাউন্ড টাইমটা 7, সরি এটা 5 পাবো, অ্যাকচুয়ালি আমি আবার এখানে ভুল করেছি, এটা 5 হবে, কেমন? সিমিলারলি P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে 5, এর কমপ্লিশন টাইম হচ্ছে 5, এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 1। একই রকম ভাবে P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 11, P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 11, অ্যারাইভাল টাইম হচ্ছে 5, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 6। এটা ডেফিনেটলি 5 হবে, সো ইট উইল বি 16 প্লাস 5 প্লাস 1 প্লাস 6, 16 প্লাস 5 21 plus 1 22 plus 6 that is 28 by 4। এটা somehow আর কি, এটা ওখানে টাইপিং মিস্টেকের জন্য আমি 7 লিখেছি, বাট আবার বলছি এটা this has to be 5, কেমন? অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমরা বার করি, ইট উইল বি 16 plus 5 plus 1 plus 6, আমার ধারণা 28, divided by the number of processes which is 4, so the average turnaround time will be 7 milliseconds। এবার যদি আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেট করি, কি পাবো? ভেরি সিম্পল,
P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 16 হয়, P1 এর CPU বার্স্ট টাইম যদি 7 হয়, তাহলে ওর ওয়েটিং টাইম হবে 9। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 5 হয়, this has to be considered as 5. It's a typing mistake out here. কেমন? তো P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 5 হয়, P2 এর CPU বার্স্ট টাইম যদি 4 হয়, এদের দুজনের ডিফারেন্স নিলে ওর ওয়েটিং টাইমটা আমরা পাবো 1। সিমিলারলি P3 সব থেকে মজার ব্যাপার দেখো, P3 এসেছে আর প্রসেসর পেয়ে গেছে, তাই জন্য ওর ওয়েটিং টাইমটা 0ই হবে। কি করে পাবো? টার্ন অ্যারাউন্ড টাইম ফর P3 হচ্ছে 1, CPU বার্স্ট টাইম 1, তাহলে ডেফিনেটলি ওর ওয়েটিং টাইমটা হবে 0। আর সিমিলারলি P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি 6 হয়, বার্স্ট টাইম যদি 4 হয়, তাহলে ওর ওয়েটিং টাইমটা হবে 2। এবং আমরা যদি অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করি, তাহলে আমরা 2.75 পাবো। এখান থেকেও একটা অবজারভেশনে আমরা যাব, চেক করে দেখো। আমরা এখান থেকেও একটা অবজারভেশনে যাব, সেটা হচ্ছে যে আমরা যখন নন প্রিএমটিভ এসজেএফ করছিলাম, একই প্রবলেমের জন্য আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাচ্ছিলাম 8, অ্যাভারেজ ওয়েটিং টাইম পাচ্ছিলাম 3.75 বা ক্লোজ টু সামথিং। যেই আমরা এই একই প্রবলেমকে প্রিএমটিভ এসজেএফ দিয়ে সলভ করলাম, তখন টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম আরো কমে গেল। কেমন? যে কারণে আমরা একদম শুরুর দিকে বলছিলাম যে শর্টেস্ট জব ফার্স্ট will be providing an optimal result for all the scheduling algorithms. মানে শর্টেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম যদি ক্যালকুলেট করি, সেটা তাহলে সব থেকে কম পাবো। এবার এখানে একটা ঝামেলা হচ্ছে যে আমরা কিন্তু এই পুরো আলোচনাটা করার সময় ভেবে দেখো ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকটা প্রসেসের সিপিইউ বার্স্ট টাইম আগে থেকে জানি। দেখতে পাচ্ছ এই যে P1 এর অ্যারাইভাল টাইম আর সিপিইউ বার্স্ট টাইম, P2 এর অ্যারাইভাল টাইম, সিপিইউ বার্স্ট টাইম, এগুলো সব নাকি আমরা জানি, যেটা প্র্যাকটিক্যালি সত্যি নয়। সিপিইউ বার্স্ট টাইম মানে শর্টেজ জব ফার্স্ট কিন্তু এই প্রিন্সিপালের উপর কাজ করে যে সেই প্রসেসটাকে আগে তোমাকে এক্সিকিউট করতে হবে যার নেক্সট সিপিইউ বার্স্ট কম হবে। কেমন? তো আমরা সেই ডিসকাশনে না গিয়ে জাস্ট এইভাবে ভাবতে চাইছি যে আমি যে লোকটার সিপিইউ বার্স্ট টাইম যত কম তাকে সবার আগে প্রসেস করবে, এ তো ঠিকই আছে, কিন্তু আমরা জানবোটা কি করে যে এর পরবর্তী যে প্রসেসটাকে নিয়ে আমি কাজ করতে চলেছি তার সিপিইউ বার্স্ট টাইম এত হবে? এখানে তো অঙ্ক ফর্মে আমাকে দেওয়া আছে, কিন্তু অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে গেলে ওকে তো এটা রিয়েল টাইমে ডিসাইড করতে হবে, রাইট? সো আমাকে যদি কেউ এসজেএফ এর অ্যাডভান্টেজ জিজ্ঞাসা করে, আমরা যেমন বলবো যে এসজেএফ উইল প্রোভাইড মি অ্যান অপটিমাল সলিউশন অ্যামং অল দ্য শিডিউলিং অ্যালগরিদমস, আমরা ডিসঅ্যাডভান্টেজে কিন্তু দুটো জিনিস বলবো। এক, ভেবে দেখো এই প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে, প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট বা শর্টেস্ট টাইম রিমেনিং ফার্স্টের ক্ষেত্রে ক্রমাগত কন্টিনিউয়াসলি তোমার কাছে যদি শর্টেস্ট জব আসতে থাকে, তাহলে এর আগে আসা কোনো একটা বড় প্রসেস আননেসেসারিলি ব্লকড হয়ে যাবে ফর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। এর অ্যানালজিক্যাল এক্সাম্পল কি? ধরো একটা জেরক্সের দোকানে আমি গেছি একটা 100 পাতার বই জেরক্স করাতে। আমি যখন পৌঁছলাম তখন অলরেডি একজনের কাজ চলছিল বলে আমাকে বলা হলো যে আপনি দাদা একটু দাঁড়ান, আপনাকে দিচ্ছি। এরপর আমার কাজটা শুরু হলো, 1-2 পাতা জেরক্সও হলো, তারপরে একটা একটা করে নতুন লোক আসা শুরু হলো, প্রত্যেকের হাতে একটা করে আধার কার্ড রয়েছে, তারা আসছে আর বলছে আমার আধার কার্ডটা দাদা একটু জেরক্স করে দিন, আমি চলে যাই। জাস্ট একটা তো পাতা। জেরক্সের দোকানের মালিক যদি প্রিএমটিভ এসজেএফ করে, তাহলে ও কি করবে? তোমার ওই বড় কাজটাকে থামিয়ে যে লোকটা এলো এবং কম কাজ নিয়ে এলো, ও তাকেই প্রসেস করবে। এবার ভেবে দেখো, এরকম যদি 100 খানা বা 200 খানা লোক সিকোয়েন্সিয়ালি এরপরে আসতে শুরু করে, এভরিওয়ান হ্যাভিং অ্যান আইডেন্টিটি কার্ড ইন দেয়ার হ্যান্ড, তাহলে ডেফিনেটলি তোমাকে ইনডেফিনিট পিরিয়ড অফ একটা টাইমের জন্য অপেক্ষা করতে হবে। বুঝতে পারছি এই যে সমস্যাটা, যে কন্টিনিউয়াসলি একটা ছোট কাজ
প্রসেসরের কাছে আসছে, মানে শিডিউলারের কাছে আসছে বলে, রেডি কিউতে আসছে বলে শিডিউলার বড় কাজটাকে থামিয়ে ছোট কাজটাকে পাঠিয়ে দিচ্ছে, এই যে সমস্যাটা, এটাকে আমরা স্টারভেশন বলে রেফার করছি, বা আমরা ক্লেম করছি যে দ্য লঙ্গার প্রসেস বা দ্য প্রসেস উইথ লঙ্গার সিপিইউ বার্স্ট ইজ ইনডেফিনিটলি ব্লকড by the newly arriving processes with very lesser CPU burst। যেমন, এবং এই প্রবলেমটাকে আমরা ইনডেফিনিট পোস্টপনমেন্ট অফ দ্য প্রসেস উইথ লঙ্গার সিপিইউ বার্স্ট বলে রেফার করছি। হ্যাঁ, এর একটা সলিউশন ডেফিনেটলি আমায় ভাবতে হবে, এবং সেটা ভাবতে গিয়ে আমরা ইন ফিউচার এজিং বলে একটা সলিউশনের কথা আলোচনা করব। বাট ফর দ্য টাইম বিং কেউ যদি আমাকে এসজেএফ এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞাসা করে, তাহলে এসজেএফ এর ডিসঅ্যাডভান্টেজে আমাকে কিন্তু এই ইনডেফিনিট পোস্টপনমেন্ট এর কথাটা বলতে হবে। আমাকে বলতে হবে যে একটা বড় কাজ শুরু হওয়া সত্ত্বেও বা না শুরু হওয়া সত্ত্বেও ছোট ছোট কাজ ক্রমাগত আসছে বলে যে ওই বড় কাজটা একটা অনির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা এসজেএফ এর ডিসঅ্যাডভান্টেজ বা ইনডেফিনিট পোস্টপনমেন্ট বলছি। আর আরো একটা ডিসঅ্যাডভান্টেজে গিয়ে বলছি যে আমরা কি করে এই ডিসিশনটা নেব যে পরবর্তী প্রসেস বা নেক্সট প্রসেসের সিপিইউ বার্স্ট কত হবে, সেটা এখানে একটা সমস্যা। কেমন? যদিও সেই প্রবলেমটাকে রিজলভ করার একটা পদ্ধতি আমরা শিখব, ডিটারমিনেশন অফ দ্য প্রবাবল লেন্থ অফ নেক্সট সিপিইউ বার্স্ট, বাট সেটা এক্ষুনি না শিখে বা আজকে না শিখে আমরা নেক্সট যে কোর্স অফ ডিসকাশন আমাদের হবে ফর প্রিএমটিভ শিডিউলিং, সেটার আগে একটু জেনে নেব। কেমন?